তবে দুইটা বৈঠক তো আপনারা সবাই জানেন আমেরিকা এবং ভারতের হয়েছে। আবার ভারতের এনারা যারা আছেন অজিত দোভাল, তারপরে কি বলে জয়শঙ্কর স্যার, ওনাদের সাথে কিন্তু আমাদের নেত্রীর কন্টিনিউ যোগাযোগ আছে, বৈঠক হচ্ছে, কথাবার্তা হচ্ছে, সবকিছু এগুলো সব হচ্ছে, প্ল্যান প্রোগ্রাম সব হচ্ছে। কারণ উনি তো ওখানে রাষ্ট্রীয় অতিথি, ওনাকে রাষ্ট্রীয় প্রটোকলেই রাখা হয়েছে। নরেন্দ্র মোদীর পরে ভারতবর্ষ যদি সর্বোচ্চ প্রটোকল কেউ পায় সেটা হচ্ছে যে জননেত্রী শেখ হাসিনা। সুতরাং হইতেও পারে, কারণ ওইটাই বলছি যে হঠাৎ মার্কো রুবিও আসছে, কলকাতায় আসলো, আবার ওখানে বৈঠক করলো। এর আগেই নেত্রী বলছেন যে আমি আসব। এখন প্রতিদিনই পত্রিকায় কোনো না কোনো নিউজ বেরিয়ে আসছে নেত্রীর। যেমন বাংলাদেশ টাইমস অলরেডি গতকালকে কথা বলেছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে, এদিকে আবার আজকে আবার বিএনপির নেতাদের সাথেও ইন্টারভিউর বিভিন্ন কথাবার্তা আছে। বিএনপির নেতাদেরও গলার সুর একটু যেন কেমন নরম না, যে হ্যাঁ উনি আসতে পারে। ওই যে একটা আছে না, কষা যায়, আমরা ইনসাফ করব, তুই বেটাকে ইনসাফ করবি, এমন কোন দড়ি তৈরি হয়েছে বলছি শেখ হাসিনার গলায় দড়ি দিবি? তোদের তো এমন কোন দড়ি নেই যে আমার গলায় দড়ি দিবি আর শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনার গলায় দড়ি দিবি, এটা তো হবে না। সুতরাং এই জন্যই একটা গুজব কেন জানি চারদিকে রটছে। তবে কত হচ্ছে যে যা রটে তার কিছু না কিছু বটে। সরাসরি কথা না হইলেও টেলিফোনেও কথা হইতে পারে, ভার্চুয়ালিও কথা হইতে পারে, কত রকম ভাবেই তো কথা হইতে পারে, কত রকম কত সিগন্যালেই কথা হইতে পারে। সুতরাং এই জন্য মার্কেটে যেহেতু কথাটা চালু আছে, এই জন্য ব্যাপারটা নিয়ে আপনাদের কাছে করলাম যে আপনারাও বুঝেন যে আমি তিনটা কথা বলেছি, তিনটাকে আলাদা রাখেন, এরপরে বাকি ঘটনাগুলো মিলান এবং এরপরে যে সবগুলো ডট মিলাইলে হয়তো কিছু একটা আন্দাজ করতে পারবেন। অজিত দোভাল, মার্কো রুবিও, জয়শঙ্কর, জননেত্রী শেখ হাসিনার সাথে কি কোনো মিটিং হয়েছে নাকি গুজব নাকি, এই বিষয়টা যেহেতু ব্যানার এবং হেডলাইনে দেখেছেন, আপনাদের চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বলছি। অনেকে বলেন, অনেকে বিশ্বাস করেন যে আমরা সবই গুজব বলি, কিন্তু আমি বারবার একটা কথা বলি কি জানেন, আমাদের কথাগুলো ফাঁক থাকে, এটা ঠিক, তবে গুজব না। কারণ হচ্ছে যে কিছু কিছু জিনিস আপনাকে একটু চিন্তা করতে হবে, যে যেটা এই মুহূর্তে বলা হয় রাজনীতি এবং আপনার জিও পলিটিক্স। এখন জিও পলিটিক্সটাকেও রাজনীতি, এটা একটা রাজনীতি, মানে দেশীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির সবকিছুতে একটা গ্যাপ থাকে। মানে যেটা এখন বলবে সেটা হয়তো আপনার 6 মাস পরে ঘটবে, 6 বছর পরে ঘটবে, কিন্তু ঘটবে, ইহা গ্যারেন্টে যে ইহা ঘটিবে। তো সেই হিসাবেই আপনি যদি আপনারা চিন্তা করেন, তাহলে একটা জিনিস দেখেন, ডোনাল্ড ট্রাম্প গেল চায়না থেকে উনি ব্যবসা বাণিজ্য খুব একটা করতে পারেন, মনে হয় 100 না 150 বিমান বিক্রি করে এরপরে চলে গেলেন। এর পরপরে হঠাৎ করে কেন মার্কো রুবিও ভারতে আসলো? মার্কো রুবিও ভারতে আসার পরেও কিছু কিছু আপনার উনি যাদের সাথে মিটিং করেছেন, এইসব মিটিং গুলোর 90% আপনার আমরা সকলে দেখেছি। 10% মিটিং সম্বন্ধে আমরা কিছুই জানি নাই, কিন্তু মিটিং হয়েছে, হাই প্রোফাইল মিটিং, সিক্রেট মিটিং, এগুলো আপনার আমার পক্ষে জানা জীবনেও সম্ভব হবে না, কিন্তু হয়েছে। সেখানে ওনাদের সাথে কি কথা হয়েছে, এই যে ভারতের কথা বলছেন, ভারতের যে অজিত দোভাল, তারপরে আপনার জয়শঙ্কর বা অন্যান্য নেতাদের সাথে কি মিটিং হয়েছে, সেগুলো আমরা যেমন জানবো না অনেক কিছু, তেমনি ধরেন আবার কলকাতায় গিয়ে ওখানে যাদের সাথে মিটিং করেছেন এদের সাথে কি কি মিটিং করেছেন, এগুলারও 10% আমরা জানবো না, 90% জানা যাবে, 10% জানা যাবে না। তেমনি জননেত্রী শেখ হাসিনা ঠিক কত 10-12 দিন 15 দিন আগেই বললেন যে আমি দেশে ফিরছি, 6 মাসের ভিতরে দেশে ফিরবো। এই কথাটাকে আপনি একটু সাইডে রাখেন, উনি এটা বলেছেন, একটু সাইডে রাখেন, মানে এগুলো নোট করেন, আপনি বাকিটা মিলবে আপনার সাথে। এরপরে বললেন যে আমার পাসপোর্ট ফেরত দাও, বিমান পাঠাও, জেলখানা রেডি করো। সেকেন্ড পার্টে রাখেন, থার্ড পার্টে আসেন। এখন আজকে হঠাৎ করে
যখন ভারতে যখন জয়শঙ্কর, তারপরে মার্কো রুবিও, অজিত দোভালেদের একটা মিটিং এ প্রেস কনফারেন্সের মতো, সেইখানে হঠাৎ করে শুনিয়ে দেওয়া হলো যে মোদি বলছেন যে আই নরেন্দ্র মোদি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সে মহান নেতা, ভারত যা চায় আমরা সব কিছুই করব, ভারত যেভাবে চায়, যেভাবে খুশি থাকে সেভাবে। কথা মানে ভারত এখন কত হচ্ছে এমনই একটা কথা যে ভারত যা চাইবে তাই দিবে। এই ধরনের কথাগুলো কে বলছে? ডোনাল্ড ট্রাম্প। আজ থেকে 3 দিন আগেও দেখেছেন যে ডলারের বিপরীতে রুপির দাম কম ছিল এবং অবস্থাটা এমন টেরিফ একটা বিচ্ছিরি অবস্থা, সেই অবস্থা হঠাৎ করে এই পরিবর্তন। তো আমরা যেটা বলি যে ট্রাম্প অলওয়েজ চিকেন আউট, টাকো, TACO, ট্রাম্প অলওয়েজ চিকেন আউট। এটা হচ্ছে ট্রাম্পের অলওয়েজকার খেলা, প্রতিদিনকার খেলা। এখন আপনার আরেকটা জিনিস দেখেন, যেমন এই যে যুদ্ধের কারণে তেল সরবরাহ নাই, পুরো মিডল ইস্টের তেল সরবরাহ নাই, সুতরাং রাশিয়া থেকে ভারত তেল আনবে, এইটার জন্য ওনারা আবার ঠিক আছে আমরা লিফটিং করলাম, রাশিয়া তেল বেচতে পারবে, কারণ হচ্ছে বুঝে যে তেল হে বললেও আনবে ভারত, না বললেও আনবে, কারণ এখন রাশিয়া থেকে সবাই তেল আনবে, সুতরাং একটা মান সম্মান রাখা যায়, সে আগ বাড়াইয়া বললো। এখন বলতেছে আমরা ভারতকে সব দিব, ভারতের সব কথায় মানবো, ভারত আমাদের বন্ধু, সে আমাদের পরীক্ষিত বন্ধু, ওই সে প্রচুর কথা। তো আসলে ভারতের চাহিদা কি? ভারতের চাহিদা দুইটা। এক, সর্বপ্রথম চাহিদা হচ্ছে যে পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এইটা যেমন টলারেট করবে না ভারত, তেমনি বাংলাদেশের উপর থেকে ওনার পা, আমেরিকার পা, হাত, পা, মাথা এগুলো সরাইতে হবে। কারণ ভারত নিজে শান্তি থাকলে তাইলে ভারত আমেরিকার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলেন, যাই বলেন, সব করবে। তো এই করার মধ্যে আর আমেরিকা চায় কি যে বাবারে তুমি যেইখানেই যাইবা যাও, পৃথিবীর সব দেশে যাও, শুধু চায়না ঠেকাও। কারণ আমেরিকার মাথা ব্যথা চায় না। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে বলছিলাম যে প্রতি 100 বছরে সিস্টেম চেঞ্জ হয়। যেমন আপনার এক সময় ব্রিটেনের সূর্য ডুবতো না, সেই ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে আমেরিকা, এরপরে আমেরিকার দবদবা চলে, এটা 100 বছর হয়ে গেছে। এখন আগামী তো 5-10 বছরের ভিতরে আমেরিকাকে টক্কর দিবে কে? চায় না। সুতরাং আমেরিকা তো জানে যে তারা কিভাবে উঠে আসছে, চায়নাকে দেখতে, শুধু চায়নাকে ঠেকাইতে হলে তার পাশাপাশি দরকার কাকে? ভারতকে। কারণ পাকিস্তানে তো বিশ্বাস করাই জানে, এটা ভালো করে সকলেই জানেন। তো এর ভিতরে আরো কিছু ঘটনা ঘটছে দেখেন। এর ভিতরে আরো কিছু ঘটনা ঘটলো কি, যে হঠাৎ করে গত কালকে দেখলেন যে পাকিস্তানের বালুচ তারা এক আক্রমণ করে প্রায় 36 জন সেনা সদস্যকে মাইরা দিল রেলে। বালুচদের কাছে অস্ত্র আছে কি? সব আমেরিকান অস্ত্র। কোত্থেকে আসে? পাকিস্তানের ভিতরে বালুচের কাছে আমেরিকান অস্ত্র। এইদিকে আমাদের এক একজন উপদেষ্টা অলরেডি বলা শুরু করছে। আজকে যেমন তহিদ সাহেব, বিশিষ্ট নেতা তহিদ সাহেব, উনি কি বললেন যে হ্যাঁ ডিপ স্টেট ছিল, আমার কোনো দোষ ছিল না এই চুক্তিতে, আমি কিছুই জানতাম না, এই সেই। তার মানে সব দোষ কার? হারামজাদার। আসিফ নজরুল সাহেব আজকে হ্যাঁ 32 ভাঙছিল, আমি চুপ ছিলাম, এটা আসলে ঠিক হয়নি। এর আগে উনি বলছিলেন যে আমি এসব চুক্তিতে ছিলাম না, রেজওয়ানা সেম, ফরিদা তো ভাইয়াই গেছে, আর টিকা দেওয়ার সেই স্বাস্থ্য মহিলা, ও তো নিজের স্বাস্থ্যই খারাপ, চেক আপে আছে, টেক আপে নাই। এই অবস্থা বাংলাদেশের ভেতরে এগুলো। তাহলে এখন যদি কোনো গ্রিন সিগন্যাল না থাকতো বা কোনো কথাবার্তা যদি আগে থেকে না জানতো, হঠাৎ করে আমাদের নেত্রী কেন বললেন যে 6 মাসের ভিতরে আসছি? কেন হঠাৎ করে নেতারা বলছেন যে গণরোষের মাথায় পড়বে? হঠাৎ করে কোনো কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, সম্পত্তি নাই, কিছু নাই, এরপর আমার নেত্রী ঢাকা শহরে চলে আসবেন, কোথায় থাকবেন? কি করবেন? কে তাকে নিরাপত্তা দিবে? চিন্তার বিষয়, একটু চিন্তা করেন। তাহলে যদি কোনো গ্রিন সিগন্যাল না থাকে, যদি আসলেই আমেরিকি হাত তুলে না নেয়, বাকিরা যদি বিপদে পড়ে নাই যায়, তাইলে কিভাবে উনি বলেন? এছাড়াও আপনারা যে তিস্তা প্রকল্প এগুলো নিয়ে ভারতের যেমন একটা অ্যালার্জি আছে, তেমনি আমেরিকার অ্যালার্জি সবচেয়ে বড় হচ্ছে চায়না। শুধু এটা বাঁচাইতে হলে ভারতের সাথে করতে হবে, কারণ কোয়াড একটা করছিল আমেরিকা, সেটা এখন মৃত প্রায়। সুতরাং ভারতকে হাতে ধরুক, পায়ে ধরুক, এই করুক, সেই করুক, যে ভাই তোরা কোয়াড
চালু কোয়াড চালু রাখলেও তার লাভ আছে। হয়তো দূর ভবিষ্যতে দেখতে হবে কোয়াডে বাংলাদেশও আছে। তা জিও পলিটিক্সে কেউ স্থায়ী শত্রু, কেউ স্থায়ী মিত্র না। কোয়াড হয়তো বাংলাদেশও আসতে পারে, সুতরাং ওনাদের জাহাজটা যা আনার জন্য চেষ্টা তদবির, কোয়াডে আসলে ওইটা হবে ন্যাটোর মতো। তো এইসব যখন ঘটনা চলছে, এর ভিতরে গুঞ্জন যে মার্কো রুবিওর সাথে মনে হয় কথা হয়েছে, তবে আমি শিওর না, আপনার 100% শিওর না যে মার্কো রুবিও, অজিত দোভাল এবং জয়শঙ্কর, শেখ হাসিনা চারজনের কোনো বৈঠক হয়েছে কিনা। আওয়ামী লীগের বিকল্প একমাত্র আওয়ামী লীগ দেশের মানুষের কথা বলে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত যারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছিল অথবা দেশকে বিক্রি করার যে চক্রান্ত ছিল এই তথাকথিত প্রথম আলোর প্রথম আমাদের দেশ পত্রিকার মাহমুদুর রহমান, যিনি বেগম জিয়ার উনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, তখন আওয়ামী লীগ আবার মাঠে নামলো দেশের পক্ষে, জনগণের পক্ষে। সুতরাং এই অবস্থা আমরা দেখতে পেয়েছি যে ইউনূস সাহেব বিভিন্নভাবে চেষ্টা করেছেন যে কোনোভাবে যদি ইউনূস মব সন্ত্রাস করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, আবার আওয়ামী লীগকে যাতে মাঠে নামতে না পারে সেজন্য আইনি বিভিন্নভাবে কাজ করেছেন। যার জন্য সংসদেও পাশ করা হলো আওয়ামী লীগ রাজনীতি করতে পারে। আওয়ামী লীগের অপরাধ কি এটা দেখতে হবে। আওয়ামী লীগের অপরাধ হচ্ছে আওয়ামী লীগ দেশের মানুষের কথা বলে, জনগণের কথা বলে, আওয়ামী লীগ দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলে। সুতরাং এই কথা বিবেচনা করে সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের কোর সমর্থক, যারা তৃণমূলের কাজ করে, তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আসলে বঙ্গবন্ধুর কন্যার বিকল্প হিসাবে কাউকে মেনে নেবে না, এইটা একেবারে অবধারিত। তারা শত চেষ্টা করুক না কেন, এবং আওয়ামী লীগের যারা এখন নেতৃবৃন্দ আছেন তারাও সেইটা বুঝতে পেরেছেন, এবং এর বাইরে যাদেরকে চেষ্টা করা হয়েছিল আমি শুনেছি যে রিফাইন বলে কোনো জিনিস নেই। আওয়ামী লীগ কি অপরাধ করেছে? আপনি হাসরাত আব্দুল্লাহ, তারা তো এই জুলাই আগস্টে তারাই হত্যা করেছে জনগণকে। জনগণ এখন সব বুঝে গেছে যে তাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডগুলি হয়েছে। আবু সাইদ হত্যাকাণ্ডের কেন ময়নাতদন্ত হলো না, কেন বিচার হলো না? কারণ আবু সাইদ হত্যাকাণ্ডের সঙ্গে এই জামাত শিবির যুক্ত এবং এই এনসিপি যুক্ত। আপনি হাদি হত্যাকাণ্ড হয়েছে, প্রতিটা হত্যাকাণ্ডের, মুগ্ধ হত্যাকাণ্ড, প্রতিটা হত্যাকাণ্ডের সঙ্গে এই স্বাধীনতা বিরোধীরা যুক্ত। কারণ আওয়ামী লীগ থাকলে যেমন মুক্তিযুদ্ধ থাকবে, 71 থাকবে। এখন জামাত সেটা চায় না, কারণ হচ্ছে যে সেইটা তো তারা চাইলে তারা আর পূর্ব পাকিস্তানে ফিরে যেতে পারবে না, বা তারা তাদের যে অপরাধ সেটা তারা কি স্বীকার করেছে। তারা বলে যে আওয়ামী লীগকে তারা অপরাধ স্বীকার করে, ভুলের জন্য আওয়ামী লীগ কি ভুল করেছে? অথচ এই দেশের মুক্তিযুদ্ধ, যেখানে 30 লক্ষ মানুষকে শহীদ করা হলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত লোটা হলো, এবং এখনো আমরা প্রতিদিন দেখছি যে মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, আবার ধর্ষণ করা হচ্ছে, মাদ্রাসার ভেতরে ছেলেদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বলাৎকার করা হচ্ছে, এইগুলির ব্যাপারে কিন্তু তারা কোনো কথা বলে না। সুতরাং এই মানুষ যেটা দেখছে যে না, আওয়ামী লীগের হাতেই দেশটা নিরাপদ, আওয়ামী লীগই দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে, এবং যে কোনো হত্যাকাণ্ডের আওয়ামী লীগ বিচার করতে পারে। আপনার আওয়ামী লীগ যতগুলি কোনো কিছু হয়েছে তখন আওয়ামী লীগ তার বিচার করেছে, কিন্তু বিএনপি জামাত জোটের সময় যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে তার একটারও বিচার করা হয়নি, বা তারা নিজেরাই সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সুতরাং আসলে একটা পার্টি দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যেটা হয়, মানুষ কম্প্যারিজনটা ভুলে যাবে। একটা জেনারেশন, যারা ধরেন যাদের বয়স 8 থেকে 10 বছর ছিল যখন বিএনপি জামাত ছিল, তারা তো কোনো কিছু জানে না। সুতরাং তারা যখন একটু বয়স 18 হলো তখন থেকে বুঝতে ভালো বুঝতে বা 16 হলো তখন থেকে মানুষ বুঝতেছিল, তখন তো আওয়ামী লীগ ক্ষমতা, এবং এই যে আন্দোলন সংগ্রামে যারা ছিল তারা আওয়ামী লীগের শাসন আমলটাই দেখেছে, তারা বাইরে কোনো কিছু দেখেনি। সুতরাং এই যে ডেভেলপমেন্ট বা অন্য অনেক কিছু হয়েছে তারা ভিন্ন খাতে নিয়ে গেছে।
সুতরাং এইগুলি চিন্তা করে দেখা যায় যে আওয়ামী লীগকে এখন মানুষ যে উপলব্ধিটা করছে সেই উপলব্ধিটা করেনি তখন, বা বুঝতে পারেনি, তারা তো দেখেনি, বা যারা দেখেছে তাদেরকেও বোঝানো হয়েছে। তাদের ভিতরেও অনেককে অনেক পত্রিকা যে এই যে আপনি যে পত্রিকাটির কথা বললেন, প্রথম আলোর মতিউর রহমান অথবা ডেইলি স্টারে মাহফুজ আলম শুরু করে, এরা আওয়ামী লীগের পেছনে লেগে আছে। আপনার দেখেন এই দেবপ্রিয় ভট্টাচার্য অথবা এই মতিউর রহমানরাই দেশকে এই অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। তারা ডলার পেয়ে দেশকে বিক্রি করে দিয়েছে। তারা তো কখনো দেশের কথা চিন্তা করেনি। যদি দেশের কথাই চিন্তা করতো তাহলে তাদের পত্রিকাতে প্রতিদিনই দেখতেন যে দেশ কেন বিক্রি হলো, দেশের এই অসম চুক্তি কেন করা হলো, সেই ব্যাপার নিয়ে কথা লেখা দেখতেন। অথবা প্রতিদিন শিশু ধর্ষণ হচ্ছে অথবা ছাত্র বলাৎকার হচ্ছে মাদ্রাসায়, সেই ব্যাপারগুলি লেখা দেখতেন। অথবা হামে প্রতিদিন এতগুলি শিশু মারা যাচ্ছে যে হাম নামে কোনো জিনিস আছে বলে বাংলাদেশের মানুষের জানা ছিল না। এবং বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা সভা 2019 সালে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় এই যে টিকার ব্যাপারে, যে এত অভূতপূর্ব সাফল্য, এবং বলা হয় যে বাংলাদেশ একটা রোল মডেল পৃথিবীর বুকে। যে এটা ইভেন বাইডেনও বলেছিল যদি উন্নয়নের রোল মডেল হতে হয় তাহলে বাংলাদেশ একমাত্র রোল মডেল। সুতরাং এই সব কিছু বিবেচনায় মানুষ বুঝতে পেরেছে যে এই যে গত ইউনূস সরকার দেশটাকে বিক্রি করেছে, যেমন তেমনি ভাবে দেশে সন্ত্রাসীদের হাতে তুলে দিয়েছে। না হলে যে সমস্ত কথা আমি শুনি এনসিপি নেতৃবৃন্দ, এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল, এবং তারা সরাসরি প্রধানমন্ত্রীকে হুমকি দেয়। সুতরাং এইগুলি দেখে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কারণ বলছে আমরা তো এখন নিরাপদে ঘুমাতে পারি না। সুতরাং সবকিছু বিবেচনা করে আওয়ামী লীগের আওয়ামী লীগ বারবার এসছে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, এবং এখনো আওয়ামী লীগ আসবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। এটা আওয়ামী লীগের স্বার্থ না, জনগণের স্বার্থ নিহিত। সুতরাং তারা যতই চেষ্টা করুক এই মতি মাহফুজ গং বা আনিসুল হক গং, এরা কখনোই সফল হবে না। তারা লিখতে পারে, আপনার দেখতে হবে যে কত ভাগ মানুষ এই পত্রিকাটি পড়ে এখন। তবে একটা জিনিস আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে। আজকে যে কাজগুলি তারা করছে, যে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে, যে অপরাধকে প্রশ্রয় দিচ্ছে, যে সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিচ্ছে, মব সন্ত্রাসের ব্যাপারে কোনো কথা বলছে না, ইনুসকে বিভিন্নভাবে তারা প্রমোট করার চেষ্টা করছে। সরকার যদি পরিবর্তন হয়, এদের একটারও পিঠের চামড়া থাকবে না, আমি বলে দিচ্ছি। আওয়ামী লীগ অনেক সহনশীলতার পরিচয় দিয়েছে বিভিন্নভাবে এদের কাছে। আমি মনে করি না, আমি মনে করি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করা উচিত না, কিন্তু জনরোষ জনগণ যখন এটা খেপবে তখন কিন্তু এইটার পরিণাম ভালো হবে না। কারণ তারা বিভিন্নভাবে আওয়ামী লীগের ব্যাপারে যেমন কুৎসা রটনা করছে, তেমনি ভাবে আওয়ামী লীগের ব্যাপারে তারা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করে। আওয়ামী লীগের বিরুদ্ধে তারা বিভিন্নভাবে লেখার চেষ্টা করছে যে দুর্নীতি করেছে, সন্ত্রাস করেছে, কিন্তু আওয়ামী লীগের এইরকম কোনো প্রমাণ তারা এখন পর্যন্ত 20 মাসে উপস্থাপন করতে পারেনি। তারা রিফাইন করবে। আপনি বলেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কি অপরাধ, উনি কি অপরাধটা করেছেন? ওনার অপরাধ এইটাই, উনি পদ্মা সেতু করেছেন, ওনার অপরাধ মেট্রো রেল করেছেন, ওনার অপরাধ দেশের নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন, ওনার অপরাধ কর্ণফুলী টানেল করা, ওনার অপরাধ ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, ওনার অপরাধ বাস্যহীনদের যারা ভিটা বাড়ি নেই তাদের ঘর দেওয়া, ওনার অপরাধ এলিভেটেড এক্সপ্রেস করা, কর্ণফুলী টানেল করা, আমাদের দেশটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে নিয়ে যাওয়া। এটা যদি অপরাধ হয়, নারী শিক্ষার উন্নয়ন করা, নারীকে শিক্ষিত করা, এটা কি অপরাধ? এইটার জন্য উনি ক্ষমা চেতে হবে ওনাকে? আমার মনে হয় না জনগণ সেইটা চায়।
যার জন্য তারা বারবার বলছে যে 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 শেখ হাসিনার নেতৃত্বের প্রতি, বিশেষ করে তৃণমূল এবং সাধারণ যারা মধ্যপন্থী ছিল একটা 25%, তারা এখন আওয়ামী লীগকেই যায়, কারণ আওয়ামী লীগের হাতেই দেশটা নিরাপদ। এখন ওনারা তো অনেক, এর আগেও কথা হয়েছিল সোহেল তাজকে দিয়ে, রিফাইন্ড বলে কোনো জিনিস নেই, আর সোহেল তাজের পেছনে কেউ যাবে না। সোহেল তাজকে আসতে হবে বঙ্গবন্ধু কন্যার কাছে। সুতরাং যতই চেষ্টা করা হোক না কেন, যত কিছুই করা হোক না কেন, এইটা কোনো সফল হবে না, আমি মনে করি না সফল হবে। এবং তৃণমূলে যত জায়গায় আমি কথা বলেছি, সবাই বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের প্রতি আস্থাশীল, এবং তারা এই ব্যাপারটা সবাইকে জানিয়েছে যে না, যে কোনো মূল্যে বঙ্গবন্ধু কন্যার বিকল্প কেউ দাঁড়ালে সেইটা তারা মেনে নেবে না, তৃণমূল কোনো অবস্থায় মেনে নেবে না। আর এই তৃণমূল এত স্ট্রং যে যতই চেষ্টা করা হোক না কেন, এটাকে সরানো যাবে না। সুতরাং এই অবস্থা থেকে একমাত্র আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ যারা, কেউ যদি মনে করে যে না আমি এরকম, ধরেন বড় দলে বিএনপিতেও কিছু সময় হয়েছে, ধরেন কে এম ওবায়দুর রহমান ভেঙে তার দল করেছিল, সেটা টিকেছে, টিকেনি। এখন তার মেয়ে আবার বিএনপি করে, আবার নাজমুল হুদার নেতৃত্বে একটা গ্রুপ বিএনপিকে ভেঙেছিল, কোনো লাভ হয়েছে? সুতরাং এইগুলি কখনোই হবে না। বিশেষ করে আওয়ামী লীগ তো অসম্ভব, আর আওয়ামী লীগের ভেতরে এটা জনগণ সাড়া দিবে না। সুতরাং এই সাড়া না দিলে অটোমেটিক্যালি যারা চেষ্টা করছে তারা ব্যর্থ হবে। কারণ এইটার জন্য জনগণের তো সমর্থন লাগবে। আপনি একটা দল হয়তো গঠন করতে পারবে কেউ, কিন্তু জনগণের যে সমর্থন সেইটা পাবে না, কোনো অবস্থায় দিয়ে পাবে না। আর এখন যারা ক্ষমতায় আছে তারা মেজরিটি হচ্ছে যে স্বাধীনতা বিরোধী, ইদার মুসলিম লীগ পরিবার থেকে এসছে অথবা জামাতের। সুতরাং তারা তো চাইবে না যে আওয়ামী লীগ ফেরত আসুক। সুতরাং সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে উঠে আওয়ামী লীগকে মাঠে নামতে হবে। যদি আওয়ামী লীগ মাঠে নামতে পারে, তাহলে আওয়ামী লীগের জন্য মানে আওয়ামী লীগ আসা একটু ক্ষণিকের ব্যাপার মাত্র। আমি যেটা দেখি যে আওয়ামী লীগের যে গণজোয়ার চলছে, যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে আস্থা, সেটা আমি দেখতে পাই। যে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, বিশেষ রিক্সাওয়ালা, ডে লেবারার যাকে বলে, ভ্যান গাড়িওয়ালা, রিক্সাওয়ালা বলেন, দিনমজুর যাদেরকে বলেন, সবাই কিন্তু বলছে যে আওয়ামী লীগ আমলে তারা ভালো ছিল, তাদের আয় বেশি হয়েছে, তারা সংসার ঠিক মতো চালাতে পেরেছে। এখন তাদের আয় নেই, জিনিসপত্রের দাম বেড়ে গেছে। সুতরাং সব মিলিয়ে আওয়ামী লীগের প্রতি যে তাদের যে আস্থা, সেটা দেখতে পাচ্ছে, এবং সেইটা শেখ হাসিনার বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের প্রতি তাদের আস্থা। সুতরাং এই অবস্থা থেকে যদি কেউ চেষ্টা করে যে না, তারা আওয়ামী লীগের বিকল্প একটা আওয়ামী লীগ দাঁড়া করাবে, এটা হবে না, জনগণ মেনে নেবে না, আর তৃণমূল মারবে না। আমরা যারা গত জুলাই আগস্টে এর আগেও কাজ করেছি, কিন্তু আমরা দুর্দিনে এসে কাজ করি, কাণ্ডারি ধরি, আমরাও এটা মেনে নেব না, কোনো অবস্থাতে মেনে নেব না। সুতরাং এই অবস্থা থেকে উত্তরণের একটাই পথ, সেটা হচ্ছে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ, এবং সেইটার মানে বঙ্গবন্ধু কন্যা। এর বাইরে আমিও কোনো কিছু। ওকে, আমি এখন আসতে চাই, আপনি একটা নিজের বিশ্লেষণ দিলেন। যে পত্রিকাটির কথা আপনি বললেন, তার রিপোর্টটা আমি যে পড়লাম, তাতে রিপোর্টে কোথাও কারো বক্তব্য নেই এই ওয়াকিবহাল মহল, এই সূত্র সেই সূত্র, 2 জন সংসদ সদস্য কলকাতা ছেড়ে চলে গেছেন সাইপ্রাস, আরেকজন চলে গেছেন অমুক জায়গায়, তাদেরকে বলা হয়েছিল দেশে আসতে, তারা দেশে আসার নিশ্চয়তা পাচ্ছেন না, এসে জেল খাটতে হবে, জামিন হবে না, এই নিশ্চয়তা পাচ্ছেন না, বিএনপি কোনো সুযোগ দিবে না, এই যে নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগকে ইয়ে করার, ডেমোলিশ নাকি কি শব্দটা কি বলবো, আওয়ামী লীগকে একদম নিঃস্ব করার আর জন্য যা যা বাক্য এখানে দরকার সবই এখানে প্রয়োগ হয়েছে, এবং সেখানে শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে বলে তিনি ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না।
এবং বলা হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্র চেয়েছিল, তার উপর তাকে বলেছিল নতুন নেতৃত্ব দেওয়ার জন্য, এবং বিতর্কিতদের বাদ দিয়ে, বিতর্কিতরা তো এমনিতেই বা আওয়ামী লীগের রাজনীতিতে আসতে পারবেন না। আপনি কি মনে করেন যারা বিতর্কিত হয়ে গেছেন, যারা অর্থবিত্ত কামিয়েছেন, যারা দলের দুর্নাম করিয়েছেন, জনগণের কাছে দুর্নাম কুড়িয়েছেন, দলকে ক্ষতিগ্রস্ত করেছেন, তারা কি নেতৃত্বে আর আসতে পারবেন আপনি মনে করেন? আমি মনে করি না যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদেরকে দলের নেতৃত্বে আর রাখবেন। তবে ওনারা বারবার ইউনূস সরকারও মানুষের ভেতরে একটা জিনিস দেওয়ার চেষ্টা করেছে, জুলাই আগস্টের এই তথাকথিত বিপ্লবীরা যে শেখ হাসিনা দুর্নীতি করেছে, তাহলে যদি দুর্নীতি করে থাকে তাহলে এই 20 মাসে একটা শ্বেতপত্র দেখেছেন যেটা সুনির্দিষ্ট অভিযোগ তারা প্রমাণ দেখাতে পারবে শেখ হাসিনা এইখানে এত টাকা দুর্নীতি করেছে? টাকাটা তো এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে গিয়েছে, তাই না? দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে এই উন্নয়ন কিভাবে হলো? অঙ্ক তো মিলে না, তাই না? সুতরাং এই অবস্থা কোনো অবস্থায় কোনো কালেই ঠিক না। যেটা আগেই বলছিলাম যে এই পত্রিকাটি ডেইলি স্টার এবং প্রথম আলো কারণ এরা একটা কথা আছে না যে অতি বাম আর অতি ডান একই পয়সার এপিট আর ওপিট, এদের ভেতরে কোনো শ্রেণী চরিত্রের পার্থক্য নেই। সুতরাং এরা ইউনূসকে রক্ষা করার জন্য তাদের মন গড়া কল্প কাহিনী লিখছেন উইদাউট এনি এভিডেন্স। যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তথ্য প্রমাণ দিক। বঙ্গবন্ধু কন্যা যদি কোনো দুর্নীতি করে থাকে সেই দুর্নীতির প্রমাণ দিক। দুর্নীতির প্রমাণ দিতে কি 2 বছর লেগে যায়? আর যখন এত সময় পরে যদি এসে এখন কোনো কিছু প্রচার করে তাহলে বুঝতে হবে যে এইখানে একটা কিন্তু রয়ে গেছে, কারণ এইখানে কোনো ম্যানিপুলেশন হয়েছে বা তাদের মানে কোনো তথ্য প্রমাণ ছাড়া দেখানো হয়েছে। সুতরাং এইরকম যদি কোনো কিছু দেখানো হয় সেটা বিশ্বাসযোগ্য হবে না। কারণ ইউনূস এত চেষ্টা করে কোনো কিছু দেখাতে পারলেন না। আবার বলা হয়েছে ভারতের সঙ্গে অসম চুক্তি, তাহলে একটা চুক্তি বাতিল করলেন না কেন? সুতরাং এই যে অবস্থাটা চলছে, আসলে তারা যতই চেষ্টা করুক, এই মতি আর মাহফুজরা কেউই জনগণ কোনোদিন এটা তাদের কথা আর বিশ্বাস করবে না। আমার মনে হয় না জনগণ বিশ্বাস করবে। হ্যাঁ, একটা শ্রেণী আছে যারা বলে, যাদেরকে বলা হয় যে আরবান এলিট, এরা সুবিধাভোগী, সুতরাং এরা এটা করবেই। আপনি দেখেন এই দেবপ্রিয় ভট্টাচার্যরা শেখ হাসিনার বিরুদ্ধে এত লাগলেন, পরে নিজেই স্বীকার করেছেন যে 1.5 কোটি মানুষ বেকার হয়েছে ইউনূসের সময়। কই, সেটা তো বিচার চাইলেন না উনি, বললেন তো না যে ইউনূসের বিচার করতে হবে। একটা কেস দেখেছেন করেছে? অথবা মতিউর রহমানরা এই ব্যাপারে লিখেছে যে এই যে 18 মাস ইউনূস থাকলেন, এই 18 মাসে যত দুর্নীতি হয়েছে, অনেক জায়গা আসছে যে এই সমন্বয়করা, প্রতিটা সমন্বয়ক জেলায়, থানায়, উপজেলায়, সব জায়গায়, উপজেলাগুলিতে সব জায়গায় সমন্বয়করা একজন কোটি কোটি টাকার মালিক হয়ে, কিন্তু কই সেটা নিয়ে তো লেখেননি। অথবা এই মতি মাহফুজ গং যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হলো তখন তো কোনো কিছু লিখলেন না, বা তখন এইটার প্রতিবাদ মুখর হলেন না, বা ওসমান আলীর বাড়ি যখন ভাঙা হলো তখন তো ওনারা কোনো উচ্চবাচ্য করলেন না, বা আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘর যখন ভেঙে দেওয়া হলো তখন তো কোনো কথা বললেন না। অথবা গণভবন, যেন সরকারি স্থাপনা, সেই স্থাপনা যখন ভাঙা হলো এবং সেই স্থাপনায় লুটপাট করা হলো এবং তারপরে সেখানে এখন একটা জাদুঘর করা হলো, কারণ আমাদের মুক্তিযুদ্ধের জাদুঘরের এগেনস্টে আর একটা জাদুঘর দাঁড় করাতে হবে, তাহলে এই 24কে টিকিয়ে রাখা যায়। কারা এই 2.0 স্বাধীনতার কথা বলেছে? স্বাধীনতা একটাই, একবারই একটা দেশ স্বাধীন হয়, মায়ের পেট থেকে একবার সন্তান ভূমিষ্ঠ হয়, 2 বার না। সুতরাং এই কথাগুলি মতি এই মাহফুজদের কেন বলার সাহস হয় না? আনিসুল হকদের কেন লেখার সাহস হয় না? তাদের কলম ভেঙেছে। এই দেখেন, দেশের উন্নয়নে যখন হয়েছে তখন কিন্তু এরা সমালোচনায় পঞ্চমুখ ছিল, তাই না? এই মাহফুজা নাম থেকে শুরু করে মতিউর রহমান, এই আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান থেকে শুরু করে সব বাটপার, এরা সবাই ডলার পেয়েছে। না হলে দেশের এত ক্রান্তিকাল অবস্থা, তাই না? দেশের
দেশে বাচ্চারা প্রতিদিন মারা যাচ্ছে, কই আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান, আপনার সাউন্ডে একটু প্রবলেম হচ্ছে মনে হয়। আনু মোহাম্মদ অথবা সলিমুল্লাহ খানরা কোনো কথা বলেছে, দেখেছেন? অথবা মতিউর রহমান কেন বলেন না এইগুলি কথাগুলি? শুধু তাদের কাছে তাদের ডলার গেছে, ডলার যে তারা চুপ আছে। সলিমুল্লাহ তারা খান তো আওয়ামী- চাচ্ছেন, সলিমুল্লাহ খান তো বলছেন আওয়ামী লীগ নাই, মুসলিম লীগ হয়ে গেছে। সলিমুল্লাহ খান বললে তো হবে না আওয়ামী লীগ আছে কিনা। তাহলে যদি নাই থাকে তাহলে তার বিরুদ্ধে সংসদে আইন পাশ করতে হবে কেন বলেন তো আবার দেখি? সংসদে আইন কেন পাশ করতে হবে? সংসদে কোনো দেশের যে অবস্থা, তেলের দাম বাড়ছে, জ্বালানি তেলের দাম, গ্যাসের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, খাদ্যের দাম বাড়তেছে, সেইগুলি ব্যাপার নিয়ে কথা নেই। কথা হচ্ছে কিভাবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে। তাহলে কি এই সংসদটা কি আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার সংসদ, যাতে এই সংসদে শুধু একমাত্র আলোচনার কেন্দ্রবিন্দু হবে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না আসতে পারে, আওয়ামী লীগ যাতে রাজনীতি করতে না পারে, সেই সংসদ নাকি এটা? নাকি এটা জনগণের সংসদ, যেখানে জনগণের কথা বলা হবে, যেখানে মানুষের দাবির কথা বলা হবে, যেখানে মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলা হবে, যেখানে যে মানুষের সমস্যার সমাধানের কথা বলা হবে? কই আমরা তো সেগুলি দেখি না। যেখানে শিশু মারা যাচ্ছে সেই ব্যাপার নিয়ে কোনো কথা বলে দেখি না। যেখানে দেখি না যে গ্যাসের দাম কেন এত বাড়ছে সেইগুলি কথা বলেন। সুতরাং এইগুলি বললে হবে না। সেনাবাহিনী এটার সঙ্গে জড়িত, ওয়াকারুজ্জামান ওতপ্রোতভাবে জড়িত। আমি বারবার বলেছি ওয়াকারুজ্জামান চাইছে যে সেনাবাহিনীর একটা অংশীদারিত্ব পাকিস্তান আদলে। এখন জনগণ কতদিন মানবে সেটা হচ্ছে কথা। এর আগেও চেষ্টা করেছে এরশাদ, জিয়াউর রহমান, কিন্তু বাংলাদেশের জনগণ সেনা শাসন চায় না। সুতরাং এইটা তাদের মনে রাখতে হবে। আর যে সেনাবাহিনী এত সুনামের সঙ্গে বিভিন্ন দেশে কাজ করেছে, সেই সেনাবাহিনী দেশে কি করলো? দেশে তাদের সামনেই আমাদের মুক্তিযোদ্ধাদের নামে যে স্থাপনা ছিল সেইগুলো গুড়িয়ে দেওয়া হলো, তারা তো কোনো কথা বলেনি। বা প্রথম আলোকেতে একটা লেখা, এই মতি বা এই মাহফুজদের একটা লেখা দেখেছেন যে তারা একটা লেখা লিখেছে যে আমাদের মুক্তিযুদ্ধের যে 7 বীরশ্রেষ্ঠ তাদের মুরল যখন ভাঙা হলো, অথবা তাদের নামে যে স্থাপনাগুলো সেগুলো পরিবর্তন করা হচ্ছে তাজউদ্দিন আহমেদের নামে অথবা ক্যাপ্টেন মনসুর আলী নামে, এদের নামে বিভিন্ন মুক্তিযোদ্ধাদের নামে, তাদের এই ব্যাপারগুলি লেখা দেখেছেন? দেখেননি। মতিয়া চৌধুরী যখন মারা যান, উনি মারা যাওয়ার পরে ওনার কবর দিতে দিবে না। ওনার ইচ্ছা ছিল ওনাকে, ওনার ফ্যামিলির ইচ্ছা ছিল ওনাকে বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়ার জন্য, সেইখানে জায়গা দিলেন না। তারপরে ওনার হাজবেন্ডের যেখানে কবর, তার পাশে কবর দেওয়ার জন্য ওখানে, সেটাও দিবেন না। পরে বাধ্য হয়ে ওনার হাজবেন্ডের কবরের উপরে কবর দেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু মতিউর রহমান বা মাহফুজা নামরা কি এইগুলি ব্যাপার কখনো লিখেছে যে একজন মানুষ মারা গেছে তাকে কবর দিতে দেওয়া হবে না? আর অথবা এই নুরুল মজিদ হুমায়ুন মারা গেল, রমেশচন্দ্র সেন মারা গেল, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেল, এই যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে, মানে যাতে আওয়ামী লীগকে নিঃস্ব করা যায়, কই আমরা তো এই ডেইলি স্টার বা প্রথম আলো কোনো লেখা দেখছি না এই ব্যাপারগুলি নিজে। এটার একটা প্রতিকার হোক। এই মানুষগুলো বিনা বিচারে বছরের পর বছর ধরে জেলে আছে। ধরেন এখনো অনেকে জেলে আছে, আপনার আব্দুর রাজ্জাক, তারপরে আপনার আসাদুজ্জামান নূর, সুমন, ব্যারিস্টার সুমন থেকে শুরু করে অনেকে জেলে আছে, আপনার ডক্টর আবুল বারাকাত, আবার কিছু বিচারপতি তারা জেলে আছে। কই এই ব্যাপারগুলি তো যে না, তাদের বিনা বিচারে এতদিন জেলে রাখা যাবে না, তাদেরকে বেল দেওয়া হোক, কই দিচ্ছে না তো। সুতরাং এরা ডলারের কাছে এমন ভাবে বিক্রি হয়েছে যে এরা এইগুলি কথা বলতে বা এদের কলমও বিক্রি করে দিয়েছে। কলমও নেই, পেন্সিলও নেই, এখন লিখবে কি দিয়ে?
এখন আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাই, এই পুরো রিপোর্ট পড়ে আপনার কি মনে হলো? এটার যদি একটা আদ্যপান্ত করেন, পুরো রিপোর্ট পড়ে আপনার মনে হলো একেবারেই কি পরিকল্পিতভাবে আওয়ামী লীগকে অ্যাবলিশ করে দেওয়ার জন্যই লেখা হলো কিনা রিপোর্টটা, না উদ্দেশ্য প্রণীত একেবারেই পদে পদে শব্দে শব্দে? শুনেন, এটা হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টারের একটা চক্রান্ত, যাতে আওয়ামী লীগকে যাতে রাজনীতিতে আসতে না পারে, আওয়ামী লীগকে যাতে আওয়ামী লীগ মাঠে নামতে না পারে, যার জন্য একদিকে বিভ্রান্তি ছড়ানো, অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য করা বা বিভিন্নভাবে গ্রুপিং সৃষ্টি করা, এইটা তারা চেষ্টা করছে। কিন্তু যেটা প্রথমে বলছিলাম যে আওয়ামী লীগের ভেতরে যারা আছে, যারা তৃণমূল, তারা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের প্রতি আস্থাশীল। সুতরাং তারা যত চেষ্টা করুক না কেন, এইটা কোনোদিন সফল হবে না। তাদের চেষ্টা চলবে, আমি জানি তারা চেষ্টা করবে যে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগকে টুকরো টুকরো করা বা আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা, কিন্তু এইটা সাময়িকভাবে সম্ভব হতে পারে, কিন্তু ক্ষণস্থায়ী ব্যাপার। কারণ এই মানুষ বুঝতে শিখেছে, মানুষ বুঝতে পারছে যে আওয়ামী লীগই একমাত্র দল যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যা করার সেটা করতে পারে। সুতরাং সেখানে মানুষ কোনো অবস্থাতেই অন্য কোনো বিকল্প কিছু দেখছে না বা দেখবে না। শুনতে পাচ্ছি না? আমরা তাইলে যে আমরা আজকে যে ইয়েটা করলাম, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগে আমরা যে বিষয় নির্ধারণ করলাম, সেখানে রিফাইন্ড আওয়ামী লীগের সায় নেই অপেক্ষাতেই দল, এটা তারা শিরোনাম করেছেন এই যে পত্রিকাটা নিয়ে আমরা আলোচনা করতেছি, রিপোর্টটা নিয়ে। কিন্তু রিপোর্টের ভিতরে পুরোটাই হচ্ছে আওয়ামী লীগকে ধুয়ে মুছে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার মতো। আপনি নিশ্চয়ই রিপোর্টটা পড়েছেন, গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার মতো। এখন আওয়ামী লীগের কি এই অবস্থা, আসলে গঙ্গার জলে বেশি দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে আপনার মনে হচ্ছে? শুনেন, আওয়ামী লীগ তো এটা বলতে, আওয়ামী লীগ বট গাছ পাট গাছ না, এরকম মতি মিয়ার মতো এরকম অনেকেই চেষ্টা করেছে, সফল হয়নি। জিয়াউর রহমান চেষ্টা করেছিল, করেনি। আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে কোণঠাসা করার চেষ্টা করেছে, যার জন্য স্বাধীনতা বিরোধীদের নিয়ে আসা হয়েছে, এরশাদের সময় ফ্রিডম পার্টিকে আনা হয়েছে, ফ্রিডম পার্টি ইসলাম, কিন্তু সেইটা কি সফলতা এসেছে? আসেনি। সুতরাং এই সফলতা আসবে না ভাই, যতই তারা চেষ্টা করুক, কোনো অবস্থাতেই মানুষ, দেশের মানুষ এটা মেনে নিবে না। তারা আওয়ামী লীগ, তারা যতই টাকা খাক না কেন, এনসিপি কে দিয়ে চেষ্টা করো, মব সৃষ্টি করুক, মব সন্ত্রাস করুক আর হত্যা করুক। এই হত্যাকাণ্ড আমরা ৭৫-এর পরে দেখেছি। বঙ্গবন্ধুর 4 সহচরকে জেলের ভিতরে, যেখানে নিরাপদ আশ্রয়, কিন্তু সেখানে হত্যা করা হয়েছে, এখনো হত্যাকাণ্ড চলছে। তারপরেও আওয়ামী লীগের কে রাজনীতির বাইরে রাখা যায়নি, রাজনীতির মানে রাজনীতিকে দূরে সরে রাখা যায়নি। আওয়ামী লীগ দেশের প্রয়োজনে আসে, জনগণের প্রয়োজনে আসে। তারা মতি মিয়ার মতো আর মাহফুজদের মতো ডলারের গন্ধে বা ডলার পেয়ে কাজ করে না এখন। অথবা তারা এরকম করে না যে আই হ্যাভ এ প্ল্যান। প্ল্যান মানে কি? দেশ বিক্রি করে দিব, আমার সায় আছে, তোমরা যা বেভাবে বিক্রি করার করো, আমি ক্ষমতা নেওয়ার আগে বিক্রিটা করে দিও, আমি তো এটাকে পাশ করাই দেব সংসদে। সুতরাং এইরকম রাজনীতি তো আওয়ামী লীগ করেনি কখনো এবং করবেও না, ভবিষ্যতেও করবে না। আওয়ামী লীগ দেশের স্বার্থ ছাড়া, দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করেনি, করবে না। আওয়ামী লীগের আমলে সেন্ট মার্টিনে যেতে পারতেন, এখন যেতে পারেন না কেন? বান্দরবনের অনেক এরিয়াতে এখন যেতে পারেন না, কেন যেতে পারেন না? বাংলাদেশের খাদ্য সংকট, এত কেন সংকট? তাহলে এই সরকার কি করলো? আগে তো সংকট ছিল না।
সুতরাং এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র আওয়ামী লীগই সমাধান দিতে পারে। সুতরাং তারা এই মতি মাহফুজরা যতই চেষ্টা করুক, রিফাইন্ড আওয়ামী লীগ বলুক আর যে আওয়ামী লীগই বলুক, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বের প্রতি সবাই আস্থাশীল এবং তাকেই নেতা মানে এবং তার নেতৃত্বেই থাকতে চায় বাংলাদেশ আওয়ামী লীগ আগামী দিনে। এর আগেও তো বঙ্গবন্ধু কন্যা কয়েকবার উনি রাজনীতি সরে দাঁড়াইতে চেয়েছেন। জনগণ কি মেনে নিয়েছেন? তৃণমূলকে মেনে নিয়েছে? না, নেয়নি এবং কখনোই নিবে না। আমার মনে হয় না যে এইটা কোনো অবস্থাতেই জনগণ মেনে নিবে, কারণ একজন নেতা এত সহজে সৃষ্টি হয় না। এই নেতাকে বিভিন্ন কাঠকুট্টি পুড়িয়ে এই অবস্থা আসতে হয় এবং দেশের ভাগ্য উন্নয়নের, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা যতটা করেছেন এটা খুব বেশি মানুষে করতে পারে না। মালয়েশিয়াতে মাহাথির মোহাম্মদ যেমন করেছিলেন, আপনার সিঙ্গাপুরে করেছেন, তাদের মতো একজন বঙ্গবন্ধু কন্যা। না হলে পাকিস্তানিরা কোনোদিন বলতো না যে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। সুতরাং এই অবস্থা মানে হয়তো বেশি দিন চলবে না, কিন্তু তারা চেষ্টা করবে আমি জানি, কিন্তু চেষ্টা করে তারা বিফল হবে, কোনো অবস্থাতে সফল হবে না। আমি মনে করি সবাই বঙ্গবন্ধু কন্যার আস্থার প্রতি শ্রদ্ধাশীল এবং তারা ওই জায়গায় কোনো আপোষ করবে না। এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগ তো প্রতিহিংসার রাজনীতি করেনি, আপনাকে সিম্পল একটা উদাহরণ দেই। জিয়াউর রহমান সাহেব মে মাসের 30 তারিখে মারা গেলেন 81 সালে, তখন আমরা ম্যাট্রিক পাস করেছি। তো উনি মারা যাওয়ার পরে এরশাদও এসে আপনি ওনাদেরকে বাড়ি দিলেন, গাড়ি দিলেন, থাকার জন্য আবার আরেকটা জায়গা দিলেন। তো এইভাবে অনেক কিছু হয়েছে, তাই না? আবার দেওয়ার পরে আপোষকামিতা কিভাবে দেখেন, এরপরে কোকো 1, কোকো 2, কোকো 3 এরকম অনেক স্টিমারই নেমেছে। এখন বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়িটি ছিল সেইটা হচ্ছে জনগণের সম্পদ, জনগণের ট্রাস্টে দিয়ে দেওয়া, জনগণের বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে। এর বাইরে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাকে তখন এক সরকার একটা বাড়ি দেয়, যেখানে এখন ধানমন্ডি থানা, আপনার মনে থাকার কথা। তো তখন দেখেন প্রতিহিংসার কোন থানা উদ্বোধন করতে একটা দেশের প্রধানমন্ত্রী যায় দেখেছেন? এই বাড়িটি যেটা দেওয়া হয়েছিল শেখ রেহানাকে, সেই বাড়িটি ভেঙে থানা করা হয় এবং থানা করার জন্য এইটা থানার উদ্বোধন করতে যান স্বয়ং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং এটা তো প্রতিহিংসার রাজনীতি তারা শুরু করছে, আওয়ামী লীগ তো শুরু করেনি। আওয়ামী লীগ কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি। আওয়ামী লীগ জনগণের কথা বলেছে, কখনো নিজেদের, তারা জীবন দিয়েছে। সেলিম, দেলোয়ার, রওফন বসুনিয়া সব ছাত্রলীগের ছেলে। আপনার নূর হোসেন আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলে পেলে। সুতরাং এরা জীবন দিতে জানে এবং দেশের জীবনের বিনিময়ে যদি দেশের স্বার্থ রক্ষা হয় তাহলে তারা দ্বিধাবোধ করে না। তাহলে এই প্রতিবেদনটা হচ্ছে মূলত আওয়ামী লীগের যে তৃণমূলের নেতাকর্মীরা গত কয়েক মাসে সংগঠিত হয়েছেন, মাঝে মাঝে ঝটিকা মিছিল দিচ্ছেন, তাদেরকে মেন্টালি দুর্বল করে দেওয়ার জন্য নাকি? জি জি, তাদেরকে দুর্বল করে দেওয়ার জন্য বিভিন্নভাবে তারা ছক আঁকছে, তারা নাটক সাজাচ্ছে। দেখবেন মাঝে স্পিকারকে ছেড়ে বলা হলো স্পিকারের নেতৃত্বে দল গঠন হবে। যে মানুষের মনে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে না, বঙ্গবন্ধু কন্যা দেশে আসবে না, সুতরাং এদেরকে দিয়েই দল করতে হবে। কিন্তু এই কাজটি কখনো সফল হবে না। মানুষ তাদের ডাকে সাড়া দিবে না, তৃণমূল তাদের ডাকে সাড়া দিবে না। তো আপনি দল একটা গঠন করতে পারেন, কিন্তু সেই দল গঠন করেও আপনি সফল হতে পারবেন না, কারণ
কোন দল গঠন করে সফল হতে গেলে জনগণের সমর্থন লাগে। জি, তাহলে এখন আমি আরেকটু আগাতে চাই সামনের দিকে, যেটা হচ্ছে যে এই প্রতিবেদনটা আপনি যে পড়ছেন, আমি আবারও রিপিট করতেছি, এই প্রতিবেদনটায় এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কারো কোনো বক্তব্য নেই। এইরকম একটি পত্রিকা আওয়ামী লীগের মতো একটি দলকে, এমনকি তৃণমূলের লোকজনদের সাথেও যদি কথা বলতো তাহলেও তো একটা রেজাল্ট পাওয়া যেত, কিন্তু সেখানে সব সময় বলা হচ্ছে যে তারা, আবার একটা অংশে বলা হচ্ছে 2-3 জন নেতা বলেছেন আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনাই, শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। শেখ হাসিনা তো প্রতিদিন নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন দেশ জুড়ে, তো এইটা তারা মানছে। মাইনা আবার যথারীতি ওই একই গল্পই যে আওয়ামী লীগকে নেতৃত্ব নিয়ে আসতে হবে, বিদেশিরা চাচ্ছে। শুধু সেইটা না, আওয়ামী লীগকে বলতে যে আওয়ামী লীগকে ক্ষমাও চাইবে, কিসের কি জন্য ক্ষমা চাইবে? আওয়ামী লীগ কি অপরাধ করছে? তাহলে ওনাদেরকে একটা লেখা লিখতে বলেন যে 71-এ এই রাজাকার জামাত, ইসলামী ছাত্র সংঘ যেটা শিবির, তারা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাক এবং তাদেরকে বিচার করা হোক। এই লেখাটা কেন লিখে না? অথবা 2001 থেকে 2006 পর্যন্ত এত মানুষকে হত্যা করলো এই বিএনপি, 21শে আগস্টের মতো একটা ঘটনা ঘটলো, আপনার 64টা জেলায় একদিনে বম ব্লাস্ট হলো, 10 ট্রাক অস্ত্র আসলো, এইগুলো নিয়ে লেখা লেখে না কেন? তখন তো জামাত বিএনপি জোট ক্ষমতায় ছিল। এদের বিচার করা হোক, এরা অপরাধী, এরা ক্ষমা চাক জনগণের কাছে। ওই সেই লেখা তো লেখে না। সেই রকম লেখা লিখতে দেখেছেন এদেরকে? তারা লেখা লিখছে আওয়ামী লীগ, তারা, কারণ একজন মুক্তিযোদ্ধা, একজন রাজাকার ইজ অলওয়েজ রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা ইজ নট অলওয়েজ এ মুক্তিযোদ্ধা। তার অবস্থার পরিবর্তন হয়। আপনি দেখেন এই আপনার কি যেন বলে, এই যে আপনার ইয়া, আরে ভুলে গেলাম তো। হ্যাঁ, না, আখতারুজ্জামানরা চলে গেছে, আখতারুজ্জামান গেছে, তারপরে কর্নেল অলি গেছেন, এরা গেছেন না। সুতরাং এই অবস্থা তো চলবে। কিন্তু একজন যিনি মুক্তিযুদ্ধের কথা বলবেন, আবার কাজকর্মের সময় মুক্তিযোদ্ধা বিরোধী হবে, তাকে মুক্তিযোদ্ধা বলা যায় না। আপনি মতিউর রহমান এবং মাহফুজ আনাম গং যে ইনুজের পক্ষে লিখছেন সব সময়, ইনুজ চলে গেছে কিন্তু তার কর্মসূচিকে, তার গুণকর্তন করতে তারা ব্যস্ত। আমাকে বলেন যে আমি এই জিনিসটা বুঝতে চাই যে আওয়ামী লীগ কি অপরাধ করেছে? একটা দলের বিভিন্ন ধরনের লোক থাকতে পারে, সেই দলের যদি কেউ অপরাধ করে থাকে তাকে বিচারের আওতায় আনেন, ইটস ফাইন। আর 71 সালে তো জামাত ঘোষণা দিয়ে দলগতভাবে তাদের সিদ্ধান্ত ছিল যে বাংলাদেশের বিপক্ষে দাঁড়ানো, তাদের সিদ্ধান্তই ছিল যে বাংলাদেশের মানুষকে হত্যা করা। পাকিস্তান আর্মি কি জানতো কোথায় আমাদের বুদ্ধিজীবীরা, কোন বাসায় কে থাকে? এই বুদ্ধিজীবীদের কে দেখালো? অথবা বিভিন্ন জায়গা, বিভিন্ন এর বাইরে অনেককে ধরা হয়েছে, এইগুলো সহযোগিতা, গ্রামে কোনো বাড়িতে আগুন দিলে এগুলো কে কে সহযোগিতা করেছে? জামাত ইসলামী, নিজামে ইসলামী, মুসলিম লীগাররা। সুতরাং এইগুলি কেন বলেন না মতিউর রহমান এবং মাহফুজ আনামরা? তার মানে কারণ এরাও এটার সঙ্গে যুক্ত। একটা বিষয় খুব পরিষ্কার, এটা একটা প্রপাগান্ডা এবং এই প্রপাগান্ডা মেশিন কন্টিনিউ থাকবে, এই লেখা থেকে বোঝা যাচ্ছে। কিন্তু এরা কন্টিনিউয়াসলি, এরা বলছে আরো কিছু লেখা লিখবে এবং এটা কন্টিনিউয়াসলি চেষ্টা করবে আওয়ামী লীগের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি করে, আওয়ামী লীগকে, তৃণমূলকে দুর্বল করার জন্য। সেটা যা আপনি দেখেন, প্রথম আলোর 1 থেকে 2006 পর্যন্ত খুলেন তো,
প্রতিটা জায়গায় বলা আছে যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তাহলে উনি একটা লেখা এখন লেখেন না কেন যে বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতা ছেড়ে দেন তো বাংলাদেশের লোনের পরিমাণ ছিল 2 লক্ষ কোটি টাকা, সেইটা এসে এখন 23 লক্ষ কোটি টাকা। তাহলে একটা লেখা লিখে না কেন? অথবা পদ্মা সেতু যে টোল কালেকশন হলো, এই টোল কালেকশন করা হলো অথচ পদ্মা সেতুর যে পেমেন্ট সেটা দেওয়া হলো না, এই টাকাটা কোথায় গেল? অথবা ইনুস যে যে কাজগুলি করেছে, উনি ট্যাক্স দেয়নি, উনি ট্যাক্স নিজে মৌকুফ করেছেন, নেক্সট 5 ইয়ার্স ট্যাক্স দিবেন না, উনি নোবেল পুরস্কার পেয়েছেন কি সেইটার উপর ট্যাক্স দিবেন না, উনি গ্রামীণে বাংলাদেশের জনগণের 25% ছিল সেটা 10% নামিয়ে আনলেন। এই যে তারপরে ডিজিটাল ওয়ালেট নিলেন, আদম ব্যবসা নিলেন থেকে শুরু করে কাজ যেটা করেননি। কই ইনুসের এগেনস্টে তো বলেন না যে এই অপরাধ হয়েছে, এর ব্যাপারে একটা লেখালেখি। অথবা উনি তো এই ব্যাপারগুলো লিখলেন না যে দেশটাকে বিক্রি করে দেওয়া হলো, যে আমাদের একটা বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, তারা যে সিদ্ধান্ত নিবে তাদের নেতৃবৃন্দ সেটা হচ্ছে কোত্থেকে জিনিস কম দামে কিনতে পারবে, জনগণকে কম দামে দিতে পারবে, অথবা যেটা প্রয়োজন নেই সেটা কিনবে না। এই যে গোপন চুক্তি হলো, প্রথম আলোতে কি এইরকম ডিটেল দেখেছেন যে এই চুক্তির যারা করেছে দেশদ্রোহী চুক্তি, এই চুক্তি যারা করেছে তাদের বিচারের আওতায় আনা হোক? এবং খলিলুর রহমান তো বাংলাদেশের নাগরিক না, সে বিদেশি নাগরিক। এই আলী রিয়াজ বিদেশি নাগরিক। কই আপনি প্রথম আলোতে একটা লেখা লিখে দিয়েছেন যে এই বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে কথা বলতে দেওয়া যাবে না, অথবা তাদেরকে এইটা বলতে শুনেছেন যে না এরা কোনো সরকারি পদে থাকতে পারবে না, এটা অন্যায়, এটা আমাদের রাষ্ট্রের যে প্রচলিত আইন আছে তার পরিপন্থী? এই ব্যাপারগুলি কি কখনো লিখেছে? কারণ ওরা যেমন ডলার পেয়েছে, মতি মাহফুজরাও এরকম, আনিসুল হকরা এরকম ডলার পেয়েছে, সুতরাং তারা তো সেইটা চাইবে না। হত্যা করা এটা তো নতুন কোনো ঘটনা না, এটা 75-এর পরে আমরা দেখেছি 4 নেতাকে হত্যা করা হয়েছে, কর্নেল তাহেরকে হত্যা করা হয়েছে। বলা হতো যে জিয়াউর রহমান লিখে দিতেন, ওইটা জাজ সেটা পড়তেন এবং কোন রাত্রে মানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কান্নার রোল পড়তো, মানে একজন যে যার ফাঁসি অন্য আরেকজনকে এনে ফাঁসিয়ে দেওয়া যাও, তারপরে অন্য ক্যান্টনমেন্টও ফাঁসি দেওয়া হতো। এইটা তো নতুন কোনো কিছু না। মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য এই চক্রান্ত 75-এর পরে শুরু হয়েছে, এইটা এখনো চলমান, এবং এইটা থেকে একমাত্র উদ্ধার করতে পারে আওয়ামী লীগ, এবং এইটা থেকে বাঁচাতে পারে আওয়ামী লীগ। এবং যে জেলখানা জনগণের নিরাপদ জায়গা, আশ্রয়স্থল, সেই জেলখানাতে হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু এই পত্রিকাগুলি প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে কোনো পত্রিকা এই কথাগুলি লিখছে না। অথবা যারা অধিকার নামে যে সংগঠন আছে, আদিলুর রহমান যিনি ইনুস গংয়ের সহযোগী ছিলেন, এই অধিকারও কোনো জিনিস লিখছে না, কারণ তারাও এই অপরাধের সঙ্গে যুক্ত। তারাও চায় না যে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধারা কোনোদিন ক্ষমতায় আসুক, যার জন্য তারা এই ব্যাপারগুলি যেমন লিখছে না এবং এই ব্যাপারগুলি নিয়ে কথাও বলছে না। কথা তখনই এইটার জন্য তারা ডলার পেয়েছে, তাদের তাদেরকে তারা বিক্রি হয়েছে অন্য দেশের কাছে, তারা যার জন্য জনগণের কাছে তো বিক্রি হয়নি, তারা অন্য দেশের জনগণের কাছে, অন্য দেশের সরকারের কাছে বিক্রি হয়েছে, ডিপ স্টেটের কাছে বিক্রি হয়েছে, যার জন্য তারা কথা বলছে না। সুতরাং তারা কোনো অবস্থায় কথা বলবে না। কথা তখনই বলবে যদি মানুষ রাস্তায় নেমে আসে, এদেরকে পেটায়। আমি তো বলছি না যে সময় বেশি নেই, যখন দেখবেন যে এই জনগণ একটা সময় এসে এদেরকে পেটাবে। আপনি দেখেছেন কয়েকদিন আগে তারেক রহমান সাহেব একটা সেখানে ভুয়া বলে স্লোগান দেওয়া হয়েছে, এই এনসিপির নেতাদেরকে বিভিন্ন জায়গায় ডিম মারছে। সবে শুরু। জনগণ অতিষ্ঠ হয়ে গেছে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেমন বাড়ছে,
সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, যদি আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দেন, জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেন, গ্যাসের দাম বাড়িয়ে দেন, মানুষের যদি চিকিৎসা সেবা না পায়, বিনা চিকিৎসায় শিশুরা মারা যাচ্ছে, তখন মানুষ এইগুলো করবে। কই আওয়ামী লীগ আমলে তো এইগুলি আমরা দেখিনি। আওয়ামী লীগ তো মব করেনি।